নাই আমাদের সংবিধানে। এটা অলরেডি একটা অতি সাংবিধানিক বা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতি। এইটা যে ন্যায্য, এটা আপনি একটা সংবিধানের ধারা দিয়ে আসলে প্রতিষ্ঠিত করেছেন প্রকারান্তরে, যে এটা এইভাবে চলা যাবে। এখন এই সরকারের লিগ্যালিটির কোনো ক্রাইসিস নেই, কোনো ক্রাইসিস নেই এই সরকারের লিগ্যালিটি। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার, যখন 106-এর মধ্য দিয়ে সরকার গঠিত হলো, তখন একজন আদালতের কাছে জানতে চেয়েছেন যে আমাদেরকে ওই সার্টিফাইড কপিটা দেখান, শুনানিটা কোথায় হয়েছে। তখন আদালত একটা ইন্টারেস্টিং মন্তব্য করেছেন। সেই মন্তব্যটা হচ্ছে যে এগুলো বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে যে এই সরকার জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। এইটাই হচ্ছে কথা, যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার। অন টপ অফ দ্যাট এই সরকারের 106-এর ব্যাকআপ আছে, দ্যাটস ইট। 106 এই সরকারের ফাউন্ডেশন না, এই সরকারের 106-এর ব্যাকআপ আছে, এইটুকু বলেন আমরা মেনে নেব। মানে এটা হচ্ছে এক্সট্রা একটা ব্যাপার, যে জনগণের ইচ্ছা দ্বারা গঠিত একটা সরকার হয়েছে। আমি এই প্রশ্নটা কয়েকবার তুলেছি যে শেখ হাসিনার রাষ্ট্রপতি, শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে এই ধরনের একটা সরকার গঠন করা যাবে কিনা, এর চেয়ে হাস্যকর ব্যাপারটা হতে পারে না। তো ফলে এই সরকার পরবর্তীতে আদালত যে কথাটা বলেছেন, এটাই আমরা সমর্থন করি, যে এই সরকার জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার বা জনগণের অভিপ্রায়ের সরকার। কিন্তু এই সরকারের 106-এর একটা ব্যাকআপ আছে, এটুকু মানতে আমাদের কোনো সমস্যা নেই। এখন আপনি 106-এর কাছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেতে চাচ্ছেন, যেটা বেসিক স্ট্রাকচারের কথা অলরেডি সানি ভাই বলেছেন, এই জুলাই সনদের মধ্যে এমন অনেকগুলো ব্যাপার আছে যেগুলো এই 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে। যেমন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। হাইকোর্টের বিকেন্দ্রীকরণের এই ফয়সালাটা আপনি পরবর্তী সংসদে করতে পারবেন না, কারণ 8ম সংশোধনীর মধ্যে দিয়ে বলে দেওয়া হয়েছে যে এটা অসাংবিধানিক। কেন? বিকজ আওয়ার স্টেট ইজ আ ইউনিটারি স্টেট। এটা যদি 72 সংবিধানের এই ক্যারেক্টারকে আপনি মানেন, বেসিক স্ট্রাকচারকে, তাহলে এই সংবিধানের অধীনে গঠিত সংসদের কাছে আপনি যেটার ব্যাপারে ইতিমধ্যেই রায় আছে, যেটা অসাংবিধানিক, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ 8ম সংশোধনী, ওইটা আবার আপনি যেটার ব্যাপারে প্রেসিডেন্স আছে, যেটার ব্যাপারে আপনি আবার যেতে পারবেন না পার্লামেন্টের কাছে। ফলে আপনি মেনে নিচ্ছেন যে বেসিক স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। তো বেসিক আদালতের কাজ কি? আদালত যখন সংবিধান আমাদের দেশে যতগুলো সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেছেন, আদালত কি যুক্তিতে করেছেন? বলেছেন যে এগুলো অসাংবিধানিক কারণ এগুলো আমাদের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে। 5ম সংশোধনী, 8ম সংশোধনী, 15ম সংশোধনী, এগুলোর ব্যাপারে এটাই কিন্তু যুক্তি। তাহলে আদালতের কাজ হচ্ছে আপনার সংবিধানকে সমুন্নত রাখা, সংবিধানকে প্রোটেক্ট করা, সংবিধানের বেসিক স্ট্রাকচারকে রক্ষা করা। এখন সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করে এমন একটা ডকুমেন্টের ব্যাপারে আপনি কিন্তু আদালতের কাছে যেতে পারেন না, কারণ আদালত কিন্তু এই সংবিধানকে, যেটা যদি ধরে নিই যে সংবিধানটা এখনো আছে 72 সংবিধান, তাহলে আদালতের কাজ হচ্ছে 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে রক্ষা করা। এখন 72 সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, সেটার ব্যাপারে মতামত চাচ্ছেন আদালতের কাছে, কিভাবে খাওকা? আদালত এটার মতামত দিতে পারবে না। যদি আপনারা গোজামিল দেন সেটা ডিফারেন্ট, কিন্তু পদ্ধতিগত দিক থেকে আদালত এর ব্যাপারে মতামত দিতে পারবে না, এই হচ্ছে বিষয়। এই কারণে 106 কোনোভাবেই এই 106 এর কাছে যাওয়া যাবে না। সেকেন্ডলি, এখন যেটা আসছে সাংবিধানিক আদেশ, এই সাংবিধানিক আদেশে তো সবাই একমত না। এটা একটা কারণ, সম্ভবত এগুলো বললে আমার একটু বদনাম হয়, সম্ভবত সবাই সন্দেহ করছে যেহেতু এটা জামায়াত ইসলামের প্রস্তাবটা দিচ্ছে, এই জন্য অনেকের সন্দেহ, কারণ যে জামায়াত ইসলাম দিচ্ছে নিশ্চয়ই কোনো মতলব আছে। কিন্তু আমার মনে হয় যে এইভাবে আমাদের আলোচনাগুলো এরকম সাবজেক্টিভ হওয়া উচিত হবে না। আমাদের দেখতে হবে যে অনেকে বলছেন যে এর মধ্যে কি মিলিটারিকে ডেকে আনা হচ্ছে কিনা এই সাংবিধানিক আদেশের মধ্যে দিয়ে। আমার কাছে মনে হয় যে এই সংশয়গুলো অমূলক, কারণ আপনি গণ অভ্যুত্থানের লেজিটিমেসির জায়গা থেকে, গণ অভ্যুত্থানের জায়গা থেকে, যেটা শেখ মুজিবুর রহমান সাহেব যে 11ই জানুয়ারি যে অস্থায়ী আদেশটা দিলেন, তার লেজিটিমেসি কি ছিল? তখন কোন সংবিধানের মধ্যে তিনি দিয়েছেন? তিনি দিয়েছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গঠিত সরকার, ফলে আপনি এটা দিতে পারেন। তো এখনো যদি এই সরকার সিদ্ধান্ত নেয়, যদি অপিনিয়ন ডিভাইডেড, তাহলে কিন্তু সাংবিধানিক আদেশটা দেওয়া যাবে এবং ওইটা ওইরকম বলবে যে এটা এখন থেকে কার্যকর। সেখানেও এই সরকার একটা, যেহেতু বারবার গোজামিল দেওয়া হচ্ছে, সেখানেও এই সরকার একটা গোজামিল দিয়ে রেখেছে। কিরকম? তারা বলছে যে আমরা এটা ডিরাইভ করছি কোথা থেকে? অথরিটিটা, আমরা যে সাংবিধানিক আদেশটা দিতে পারি, এটার অথরিটিটা আমরা ডিরাইভ করছি ওই যে জুলাই প্রক্লেমেশন, যেটাকে তারাই লিখেছে জুলাই ডেক্লারেশন। প্রক্লেমেশন, ডেক্লারেশন দুটো কথা কিন্তু। তো ডেক্লারেশনের 22 ধারা থেকে আমরা এই অথরিটিটা ডিরাইভ করেছি। আপনার এই জুলাই ডেক্লারেশন, আপনিই বলছেন জুলাই ডেক্লারেশন, জুলাই ডেক্লারেশন মানেই হচ্ছে এটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট না, কারণ এটা প্রক্লেমেশন না। প্রক্লেমেশন মানে হচ্ছে এটা এখন থেকেই বলবৎ, কিন্তু আপনি প্রক্লেমেশনের মধ্যে বলে রেখেছেন এটা পরবর্তী পার্লামেন্টে গিয়ে বলবৎ হবে। সুতরাং এটা অথরিটি বা রেফারেন্স পয়েন্ট হতে পারে না। তাহলে আপনি সাংবিধানিক আদেশ দিতে চাইলে দিয়ে দেন, আবার ওই ডেক্লারেশনে দোহাই দেওয়ার দরকার নেই। এবং রাজনৈতিক, আপনাকে তো এটাও ভাবতে হবে, মানে সরকারকে এটাও ভাবতে হবে, যদি রাজনৈতিক দলগুলো একমত না হয়, এবং খুবই সম্ভাবনা আছে যে একমত হবে না, সেক্ষেত্রে সরকারকে পজিশন নিতে হবে। এই সরকার তো শুধু কমিশন না, মানে ধরেন শাহাবুদ্দিন সরকারের অনেকগুলো 29টা টাস্ক ফোর্স গঠন করেছিল এবং তারা কিছু সুপারিশ পরের সরকারের কাছে দিয়ে গেছিল যে আপনারা এই সংস্কারগুলো করবেন। একটা সংস্কার হয় না, এটা কিন্তু রেহমান সাহেব বলেছেন কিন্তু, যে উনি তখন ওই সরকারের উপদেষ্টা ছিলেন এবং তারা শুধু নির্বাচনের জন্য এসেছিলেন,
অনেকগুলো সংস্কারের রেকমেন্ডেশন, 29টা টাস্ক ফোর্স, সেগুলো পরবর্তী সরকারের কাছে দিয়ে যাওয়া হয়েছে, সরকার সেগুলো বাস্তবায়ন করে না। তাহলে এখনো যদি এই সরকার শুধুই সুপারিশ করে যায়, তাহলে আমরা প্রশ্ন করব আপনি কেন 1.5 বছর ক্ষমতায় থাকলেন, কেন 2 বছর ক্ষমতায় থাকলেন, কেন 3 মাসের মধ্যে চলে গেলেন না? সুপারিশ দেওয়াটা যদি আপনার একমাত্র কাজ হবে, পরের সরকারে যদি এটা বাস্তবায়ন করবে, তাহলে 3 মাসের মধ্যে ইলেকশন দিতেন বিএনপির দাবি অনুযায়ী। যেহেতু আপনি সেটা করেন নাই, ফলে আপনার নিজের লিগ্যালিটির স্বার্থে, নিজের লেজিটিমেসির স্বার্থে এই সংস্কার বাস্তবায়ন পদ্ধতি আপনাকেই নিশ্চিত করে যেতে হবে। আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদের কথা বলেছি, এখন সানি ভাইরা হচ্ছেন ফ্লেক্সিবল সব বিষয়ে, তা আমরাও ফ্লেক্সিবল, গণপরিষদের কথা বলেছি, কিন্তু একটা জায়গায় আমরা ইনফ্লেক্সিবল। সব কিছুতে ফ্লেক্সিবল হলে আবার সমস্যা আছে। কোন জায়গায় আমরা ইনফ্লেক্সিবল? আমরা ইনফ্লেক্সিবল হচ্ছে এই জায়গায় যে জুলাই সনদটা বাস্তবায়ন হবে ইলেকশনের আগেই। পদ্ধতি যে 2-3টা পদ্ধতি আলোচনা এসছে, সেই 2-3টা পদ্ধতি থেকে একটা পদ্ধতি বাছাই করেন, কিন্তু ইলেকশনের পরে করা যাবে না। ইলেকশনের পরে করা যাবে না দুটো কারণে, ঐতিহাসিক কারণে, 90 রেফারেন্স এসছে, আমি এটা রিপিট করবো না। আরেকটা হচ্ছে পদ্ধতিগত কারণে, যে পার্লামেন্ট 72 কনস্টিটিউশনের অধীনে গঠিত পার্লামেন্ট কি করতে পারবে? সর্বোচ্চ সংশোধনী করতে পারবে, যেটাকে বলা হয় অ্যামেন্ডিং পাওয়ার। পার্লামেন্টের কাছে থাকে অ্যামেন্ডিং পাওয়ার। আর আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই অ্যামেন্ডিং পাওয়ার যদি আবার 72 সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে, তাহলে কিন্তু পরবর্তীতে এটা আবার চ্যালেঞ্জ হবে। ফলে অ্যামেন্ডিং পাওয়ার টেকসই নেই। এই কারণে আমরা বলেছি যে আপনাকে রিলাই করতে হবে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের উপরে, যেটা বিশেষজ্ঞরাও বলেছেন। কমিশন যে বিশেষজ্ঞ মতামত দিয়েছেন, তারা বলেছে যে সনদ বাস্তবায়নটা হতে হবে জনগণের অভিপ্রায়ের উপরে, মানে অভিপ্রায়ের উপর ভিত্তি করে। এখন জনগণের অভিপ্রায় যাচাই করার কয়েকটা পদ্ধতি আছে। একটা আমরা গণপরিষদের কথা বলেছি, দ্যাট ইজ দ্য মোস্ট আপনার গ্রহণযোগ্য পদ্ধতি। কিন্তু এই দিকে যদি আমরা না যাই, তাহলে হয় গণভোট অথবা সাংবিধানিক আদেশ, সাংবিধানিক আদেশ প্লাস গণভোট, এইভাবে যেতে পারে। এছাড়া ওই পরবর্তী পার্লামেন্টের কাছে গেলে এটা কিন্তু বাস্তবায়নটা আমরা পুরোপুরি অনিশ্চিত করে দেবো। কিভাবে অনিশ্চিত হবে? ধরেন ওই যে নোট অফ ডিসেন্টের কথা এসেছে, যে একটা তো হলো যে 11টা বিষয়ে, 20টা ফান্ডামেন্টাল বিষয়ের মধ্যে 11টা বিষয়ে সবাই একমত, 9টা বিষয়ে একমত নাই। যেগুলোর ক্ষেত্রে আমরা একমত হয়েছি, এগুলো ক্রাইসিসের মধ্যে পড়বে আগামী পার্লামেন্টে। কিভাবে? ধরেন আমরা সবাই মিলে ইনক্লুডিং বিএনপি একমত হয়েছি যে প্রধানমন্ত্রী 2টা, এর বেশি না, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন পার্লামেন্টে গিয়ে কি হবে জানেন? পার্লামেন্টে গিয়ে সবাই আলোচনা করবে, এইটা তখন কমিশন, বিদেশ থেকে এসেছেন, বিদেশের ডিগ্রি, বিদেশের পাসপোর্ট, ওনারা কি বুঝে করেছেন, এটা অত ইয়ে না। আমাদের পার্লামেন্টের পালসটা হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের বাস্তবতা। এই যে একটা কথা আছে, বাংলাদেশের বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে প্রধানমন্ত্রীকে আরো বেশি থাকতে দিতে হবে। মানে প্রধানমন্ত্রী এটা আনলিমিটেড, ওই 2 টার্মে লিমিট করা যাবে না। তো তখন যদি 2/3 এটা তারা যদি এই সিদ্ধান্ত উপনীত হয় যে প্রধানমন্ত্রী 2 টার্ম, এটা একটা এই সংস্কার প্রস্তাবটা ভালো সংস্কার প্রস্তাব না, তখন যেগুলোর ব্যাপারে কনসেনসাস হয়েছিল এক বছর কাজ করে, ওইটাও চ্যালেঞ্জের মুখে পড়ছে। এটা হচ্ছে পার্লামেন্টে নেওয়ার সমস্যা। এই কারণে আমরা পার্লামেন্টে যেতে চাই না। তখন কিন্তু সালাউদ্দিন ভাই সংসদ থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে বলবে পার্লামেন্টে সবাই বলছে কি আর করা যাবে, এটা উনি বলবেন। তো ফলে আমরা এই ফাঁকিটা বুঝতে পারি, এই ফাঁকির কারণে আমাদেরকে পার্লামেন্টের কাছে যাওয়া যাবে না। এই কারণে আপনার জনগণের উপর ভর করতে হবে। ডিসেন্টের তো প্রশ্ন নাই, জুলাই সনদ আপনাকে ঠিক করতে হবে যে এটা জুলাই সনদ। এই জুলাই সনদের উপর জনগণ রায় দেবে, সেটা গণভোটে হতে পারে, নাগরিক কোয়ালিশন